এখন প্রবাহী তড়িতের তড়িৎ শক্তি ও ক্ষমতা সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা নিয়ে এখন আমরা আলোচনা করছি। তাহলে এই তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা আলোচনার ক্ষেত্রে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তড়িৎ শক্তিটা আসছে কোথা থেকে। এখন তোমাদেরকে একটু বলি, বিভব প্রভেদ বা বিভবের সংজ্ঞা কি ছিল? বলছে কোনো একক ধনাত্মক আধানকে কোনো এক অসীম দূরত্ব থেকে তড়িৎ পরিবাহী কোনো একটা বিন্দুতে নিয়ে আসলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে আমরা বলছি তড়িৎ বিভব। ধরে নাও আমি কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে এসেছি এবং সেই তড়িৎ ক্ষেত্রের সেই বিন্দুতে সেই কিউ আধানকে আনতে আমাকে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। তাহলে আমরা কি বলছি? কিউ আধানের জন্য কৃতকার্য ডাব্লু। তাহলে একক আধানের জন্য কৃতকার্য কত? ডাব্লু বাই কিউ। একেই আমরা বলছি বিভব। এবং বিভবের এককটা কি? জুল পার কুলম্ব, যাকে আমরা বলছি ভোল্ট। বিভবের মাত্রা কি হবে? ডাব্লু বাই কিউ এর মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই আইটি, মানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। এখন আমরা জানি প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা বলতে কি বোঝায়? ধরে নাও এ এবং বি দুটো বিন্দু আছে, এখানকার বিভব ভিএ, এখানকার বিভব ভিবি, এবং ভিএটা গ্রেটার দেন ভিবি। তাহলে কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান পরিবাহিত হবে। ধরে নিচ্ছি কিউ পরিমাণ আধান পরিবাহিত হয়েছে টি সময়ে। তাহলে আমরা কি বলতে পারি? যে টি সময় পরিবাহিত আধানের পরিমাণ কিউ, তাহলে একক সময় পরিবাহিত আধানের পরিমাণ কিউ বাই টি, যাকে আমরা বলছি প্রবাহ মাত্রা আই। তাহলে কি হয়ে গেল? আই ইকুয়াল টু কিউ বাই টি। এবং তাহলে আই এর একক কি হবে? কুলম্ব পার সেকেন্ড, যাকে আমরা বলছি অ্যাম্পিয়ার, এবং মাত্রা হবে আই। তাহলে আমরা এখন কি পেলাম? আমরা পেলাম বিভবের মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 এবং জুল পার কুলম্বকে আমরা বলছি ভোল্ট। আমরা পেলাম ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ এবং পেলাম আই ইকুয়াল টু কিউ বাই টি। আমরা ওহমের সূত্রে পেয়েছি ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ পরিবাহীর রোধ ও পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব তার পার্থক্য, অর্থাৎ বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতি হয়। ভি প্রপোর্শনাল টু আই হচ্ছে। এখন যে ঘটনাটা হচ্ছে, তাপ সংক্রান্ত জুলের সূত্র। জুলের সূত্রে আমরা কি পেয়েছি? জুলের সূত্রে পেয়েছি যে যদি কৃতকার্য হয় ডাব্লু, যদি আমরা বলি কৃতকার্য হচ্ছে ডাব্লু এবং এই কৃতকার্যের সময় উৎপন্ন তাপ যদি এইচ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? ডাব্লু প্রপোর্শনাল টু এইচ। তার মানে আমি যত বেশি কৃতকার্য করব তত বেশি তাপ উৎপন্ন হবে। আমি যে অল্প কাজ করি তাহলে অল্প তাপ উৎপন্ন হবে, বেশি কাজ করলে বেশি তাপ উৎপন্ন হবে। কেমন ব্যাপারটা? ধরে নাও আমি হাতটাকে নিয়ে একটু ঘষলাম, অল্প ঘষলাম, অল্প তাপ উৎপন্ন হলো। আমি যদি বেশি ঘষতাম তাহলে হাতটা বেশি গরম হয়ে যেত। তার কারণটা কি? বেশি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। বা ধরে নাও তোমরা দেখবে ড্রিল মেশিন দিয়ে যখন আমি লোহার কোনো কিছুকে ফুটো করছি, ওই জায়গা থেকে স্ফুলিঙ্গ বের হয়। কেন? কারণ খুব বেশি উত্তপ্ত হয়ে যাবে, জায়গাটা গরম হয়ে যায়। আবার দেখবে
টিভি যখন চালানো হচ্ছে, টিভি যদি অল্প সময় চলে তাই টিভিটার যে পরিমাণ গরম হয় অনেক বেশি সময় ধরে চললে গরমটা অনেক বেশি হচ্ছে। ঠিক একইভাবে যে কোনো বৈদ্যুতিক সরঞ্জামই যত বেশিক্ষণ ব্যবহার করব তত বেশি সে উত্তপ্ত হয়ে যায়। তাহলে এখান থেকেই বুঝতে পারছি কৃতকার্য এবং উৎপন্নতা পরস্পর সমানুপাতিক। তাহলে এই পাত্রে সমানুপাতটাকে সমান করতে গেলে কি করতে হয়? W ইকুয়াল টু JH, যেকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এবং এর মানটা কত? 4.2 জুল পার ক্যালোরি। তার মানে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে আমাকে 4.2 জুল কাজ করতে হবে। এবার এই সব কিছু নিয়ে যেটা আমরা এবার আসতে পারছি সেটা হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা। কেন, কিভাবে আসলো ব্যাপারটা তাই একটু বলি। তাহলে আমরা কি দেখতে পেলাম যে একক আধানের দরুন কৃতকার্য কত? একক আধানের জন্য কৃতকার্য হচ্ছে বিভব প্রভেদ। দুটো ভিন্ন ভিন্ন বিভবযুক্ত কোন দুই বিন্দুর ক্ষেত্রে উচ্চ বিভবযুক্ত বিন্দু এবং নিম্ন বিভবযুক্ত বিন্দুর মধ্যে কোনো একক আধানকে স্থানান্তর করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলছি তাদের বিভব পার্থক্য। তাহলে একক আধানের দরুন কৃতকার্য হচ্ছে বিভব পার্থক্য। তাহলে কিউ আধানের দরুন কৃতকার্য কি হচ্ছে? কিউ ইন্টু ভি, এটাই হচ্ছে ডাব্লিউ মোট কৃতকার্য। তাহলে এই কৃতকার্যটাই কিন্তু শক্তি হিসেবে সঞ্চয় থাকছে। তাহলে এই যে কৃতকার্য এটাই হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে এই যে তড়িৎ শক্তি বলা হলো W ইকুয়াল তাহলে কি পেলাম? QV, এটা একটা সূত্র। এবার আমরা একটু আগেই পেয়েছি Q মানে এইখান থেকে পেয়েছি Q মানে হচ্ছে IT। তাহলে আমি কি পেয়ে গেলাম? W ইকুয়াল টু IT ইন্টু V বা W ইকুয়াল টু IVT। আবার আমরা ওহমের সূত্রে কি পেয়েছি? V ইকুয়াল টু IR। তা W ইকুয়াল টু I, V এর জায়গায় IR ইন্টু T বা W ইকুয়াল টু I স্কয়ার RT। এবার আমরা V ইকুয়াল টু যেমন IR লিখতে পারি ঠিক তো আমরা লিখতেই পারি I ইকুয়াল টু V বাই R। তাহলে এই যে সমীকরণটা আছে W ইকুয়াল টু IVT, এখানে লিখতে পারি I জায়গায় লিখতে পারতাম V বাই R, তাই I এর জায়গায় আমি লিখবো V বাই R ইন্টু V ইন্টু T। তাহলে পেয়ে গেলাম W ইকুয়াল টু V স্কয়ার বাই R ইন্টু T। তাহলে আমরা এখন দেখো আমরা এখন চারটে মূল সমীকরণ আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি চারটে সমীকরণ পেলাম? আমরা প্রথম পেলাম W ইকুয়াল টু QV, তারপর পেলাম W ইকুয়াল টু IVT, তারপর পেলাম W ইকুয়াল টু I স্কয়ার RT, তারপর পেলাম W ইকুয়াল টু V স্কয়ার বাই R ইন্টু T। এবার আমরা হচ্ছে দেখব এটা তো হচ্ছে কৃতকার্য। তাহলে উৎপন্ন তাপ H হয়, তার আমরা কি পেয়েছি? W ইকুয়াল টু JH। তাহলে H ইকুয়াল টু কি পেলাম? W বাই J। তাহলে H ইকুয়াল টু 1 বাই J। আমি এই সমীকরণটা লিখি IVT। তাহলে এটা একটা সমীকরণ হয়ে গেল। আমরা H ইকুয়াল টু দিয়ে আমি W জায়গায় এই সমীকরণটা বসালে কি হতো? I স্কয়ার RT বাই J। তাহলে H ইকুয়াল টু 1 বাই J I স্কয়ার RT। আর কি আমরা বলতে পারি? আমাদের আরেকটা সমীকরণ বাকি আছে, সেটা হচ্ছে H ইকুয়াল টু 1 বাই J। দেখো W ইকুয়াল টু কি? V স্কয়ার বাই R ইনটু T, V স্কয়ার বাই R ইনটু T। তাহলে এই যে তিনটে সমীকরণ পেলাম এটা হচ্ছে কৃতকার্যের রাশিমালাকে প্রকাশ করছে। এখন যদি এই সমীকরণগুলোকে খুব ভালোভাবে আমরা ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? প্রথম সমীকরণটা দেখো, আমরা কি আছে? H ইকুয়াল টু 1 বাই J I স্কয়ার RT। এখানটা J তো কনস্ট্যান্ট,
তাহলে কি বলতে পারি, h সমান সমান কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 1/j I স্কয়ার আর টি। তাহলে এখানটা কি হচ্ছে, যদি আমি r এবং t কে কনস্ট্যান্ট বলি, যদি r এবং t যদি কোনো পরিবর্তন না হয় তাহলে h প্রপোর্শনাল টু I স্কয়ার। যদি I এবং t যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে h প্রপোর্শনাল টু r। ঠিক একইভাবে I এবং r যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে h প্রপোর্শনাল টু t। অর্থাৎ রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্নতা প্রবাহ মাত্রা বর্গের সঙ্গে সমানুপাতিক। প্রবাহ মাত্রা এবং সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্নতা রোধের সঙ্গে সমানুপাতিক। যদি প্রবাহ মাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্নতা সময়ের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখানটায় দেখো এখানটায় কোন কোন রাশিগুলোকে আমি ধ্রুবক করেছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই সমীকরণটা জানি, আমরা যদি এই সমীকরণটা নিয়ে আলোচনা করি, আমরা যদি এই সমীকরণটা নিয়ে আলোচনা করি তাহলে কি হবে। আমরা এই সমীকরণটাকে নিয়ে আলোচনা করে দিয়েছি, এখন আমরা আলোচনা করব এই সমীকরণটাকে নিয়ে। দেখো আমরা কি পেয়েছি, h = 1/j v²/r * t। এবার কি বলছি, যে তো কনস্ট্যান্ট, তার মানে 1/j ও কনস্ট্যান্ট, তাহলে কি হলো h = constant * v²/r * t। এখন যদি r এবং t যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি বলতে পারি, h proportional to v²। আবার দেখো যদি v এবং t যদি কনস্ট্যান্ট থাকে তাহলে h proportional to 1/r। আবার যদি v এবং r যদি কনস্ট্যান্ট থাকে তাহলে h proportional to t। জেনারেলি সবারটা একটু হলেও সন্দেহ হয়, সেটা এই সমীকরণ দুটো, এই সূত্র দুটো। দেখো এই দুটো সূত্রের ক্ষেত্রে এক জায়গায় বলছে উৎপন্নতাটা রোধের সঙ্গে সমানুপাতিক, এখানে বলছে উৎপন্নতাটা রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। যদি আমার বিভব প্রভেদ যদি ধ্রুবক থাকে তাহলে h proportional to 1/r, যদি প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে তাহলে h proportional to r হবে। তাহলে আমাকে দেখতে হবে কোন রাশিটা ধ্রুবক। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা যদি এই সমীকরণটাকে নিয়ে আলোচনাটা করি তাহলে আমি কি পাবো, h সমান সমান কনস্ট্যান্ট ইনটু I v t। তাহলে এখানটায় কি হলো, যদি v এবং t যদি কনস্ট্যান্ট থাকে তাহলে h proportional to I, যদি I এবং t কনস্ট্যান্ট থাকে তাহলে h proportional to v, যদি I এবং v কনস্ট্যান্ট থাকে তাহলে h proportional to t। তিন জায়গাতেই একটা সমীকরণ কিন্তু কনস্ট্যান্ট থাকছে, সেটা হচ্ছে h proportional to t। অর্থাৎ যত বেশি সমাধানে আমি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করব তত বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে। এই সবগুলোকে আমরা কিন্তু বলছি, মানে এই তিনটে সূত্রের যে গ্রুপ, তিনটে সূত্রের তিনটে গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ এবং এইখানে একটা গ্রুপ পেলাম, এই সবগুলোই কিন্তু হচ্ছে তড়িৎ শক্তি সংক্রান্ত জুলের সূত্রাবলী, যেটা ওহমীয় পরিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যারা ওহমের সূত্র মেনে চলে তাদের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হয়। এবার প্রশ্ন হচ্ছে জুলের সূত্র বলে কোনটা লিখবো। তাহলে আমি একটু তোমাদের সামনে বলে দিই যে জুলের সূত্র যখনই আসবে তখন তোমাদের জানতে হবে যে জুলের সূত্রটা কোন ধরনের সমবায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। আমরা জানি যদি শ্রেণী সমবায় কোন জায়গায় থাকে, শ্রেণী সমবায় আইটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আই কনস্ট্যান্ট থাকছে। দেখো আই যুক্ত রাশি হচ্ছে এটা, তাহলে h = 1/j I² RT। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে জুলের সূত্র। তাই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জুলের এই সূত্রটা আমরা প্রয়োগ করব। ঠিক তেমন ভাবে সমান্তরাল সমবায়ের দিনই তাহলে বিটা কনস্ট্যান্ট। তা দেখো এই যে সমীকরণটা আছে যেটা মুছে দিয়েছি, h = 1/, মুছে দিইনি, এই যেটা 1/j v²/r * t, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এবার যদি সাধারণ রূপ যদি করি, সাধারণ রূপটা হচ্ছে h = 1/j IV t। তাহলে যদি শ্রেণী সমবায় থাকে তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করলে আমার প্রয়োগটা সুবিধাজনক হবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই রূপটা সুবিধাজনক হবে।
আর সাধারণভাবে আমরা এই রূপটাও প্রয়োগ করতে পারি। এবার আমরা বলছি ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? বলছে কার্য করার যে হার তাকে আমরা বলছি ক্ষমতা। অর্থাৎ প্রতি একক সময়ে যে পরিমাণ কার্য আমরা করি তাকে আমরা বলছি ক্ষমতা। তাহলে যদি আমি ডাব্লিউ পরিমাণ কাজ করতে টি সময় নিই, তাহলে আমরা বলতে পারি টি সময়ের কৃতকার্য ডাব্লিউ। তাহলে একক সময়ের কৃতকার্য ডাব্লিউ বাই টি, যাকে আমরা বলছি ক্ষমতা পি। তাহলে পি ইকুয়াল টু দাঁড়ালো ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি তিনটে রাশি হবে, একটা হচ্ছে আইভিটি, আই স্কয়ার আর টি, ভি স্কয়ার বাই আর ইনটু টি। তাহলে এবার যদি আমরা ডাব্লিউ এর এই রাশিমালাটা বসাই এই সমীকরণে, তাহলে আমি কি পাচ্ছি? পি ইকুয়াল টু আইভিটি বাই টি, মানে আইভি। যদি আমরা এই রূপটা বসাই, পি ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই টি, মানে আই স্কয়ার আর পি ইকুয়াল টু, এই রূপটা বসাই ভি স্কয়ার বাই আর ইনটু টি বাই টি, মানে ভি স্কয়ার বাই আর। তাহলে আমি কি পেয়ে গেলাম? পি ইকুয়াল টু আইভি, পি ইকুয়াল টু আই স্কয়ার আর, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তিনটে রূপ আমি পেয়ে গেলাম। তাহলে আমরা এই এতক্ষণের আলোচনাটা আমরা কি পেলাম? আমরা তড়িৎ শক্তি সংক্রান্ত তড়িৎ শক্তি রাশিমালা, উৎপন্ন তাপের রাশিমালা এবং তড়িৎ ক্ষমতা রাশিমালা। এবার এই বিষয় যখন বলবো তখন একটা খুব গুরুত্বপূর্ণ রাশিমালা হচ্ছে বা একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে সক্রিয় ও নিষ্ক্রিয়। সক্রিয় রূপ কাকে বলছে বা সক্রিয় উপাদান কাকে বলছে? বলছে যেসব উপাদানের ক্ষেত্রে যখন আমরা তড়িৎ শক্তি প্রয়োগ করার ফলে কোনো যান্ত্রিক কার্য পাচ্ছি এবং তার সঙ্গে সামান্য হলেও তাপ পাচ্ছি, তাকে আমরা বলছি সক্রিয় উপাদান। যেমন ধরুন আমরা গিজার হচ্ছে, যেমন ধরুন আমরা লাইট, ফ্যান বা এমনি যে কোনো তড়িৎ যন্ত্র দিয়ে আমরা চালাই, তাহলে কি হয়? সেটা তার বৈদ্যুতিক কার্যের যে বৈদ্যুতিক কার্যের জন্য আনা হয়েছে সেটা করছে। ধরুন হচ্ছে বাল্ব কি করছে? লাইট দিচ্ছে। টিভি চলছে, টিভি আমাদের হচ্ছে শব্দ শক্তি ও আলোক শক্তি দিচ্ছে। তোমার হচ্ছে ফ্যান কি করছে? ঘুরছে, আমাদের হাওয়া দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? এরা তাপ একটু গরম হয়ে যাচ্ছে, মানে এদের মধ্যে কিছুটা হলেও তাপ উৎপন্ন হচ্ছে। সেই তাপটা কমও হতে পারে, বেশিও হতে পারে। তার মানে ওরা হচ্ছে কিছুটা বাহ্যিক কার্য করছে এবং তার সঙ্গে কি হচ্ছে? তাপ উৎপন্ন করছে। তাহলে এরা হচ্ছে সক্রিয়। কেন সক্রিয়? কারণ এরা বাহ্যিক কার্যটা করছে। কিন্তু এমন কিছু কিছু উপাদান আছে যারা এই বাহ্যিক কার্যটা করে না। তাই তারা কি করে? তারা শুধুমাত্র তাপ উৎপন্ন করে। যারা শুধুমাত্র তাপ উৎপন্ন করে তাদেরকে আমরা বলছি, তারা যেহেতু কোনো কাজ করছে না, তাদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় রোধ। অর্থাৎ যেসব তড়িৎ উপাদান শুধুমাত্র তাপ উৎপন্ন করে, তারা কোনো বাহ্যিক কার্য বা কোনো যান্ত্রিক কার্য করছে না, তাদেরকে আমরা বলছি নিষ্ক্রিয় উপাদান। এই কি ধরনের উদাহরণ হতে পারে? যেমন ধরেন আমরা বলতে পারি, আমরা জল গরম করার সময় অনেক সময় গিজার ব্যবহার করি বা আয়রনের রড গুলো ইউজ করি, বা জামা কাপড় ইস্ত্রি করার জন্য কি করি? আয়রন মেশিন ইউজ করি। এগুলো দেখবে এগুলো শুধুমাত্র তাপ উৎপন্ন করছে, অন্য কোনো বাহ্যিক কাজ কিন্তু বা যান্ত্রিক কাজ কিন্তু এরা করছে না। তাহলে এদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় রোধ বলা হয়। একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তড়িৎ ক্ষমতা, যাকে বলা হচ্ছে সেই তড়িৎ ক্ষমতা P ইকুয়াল টু কি ছিল? W বাই T। P এর রাশিমালা ছিল P ইকুয়াল টু IV, P ইকুয়াল টু ছিল হচ্ছে I স্কয়ার R এবং P ইকুয়াল ছিল V স্কয়ার বাই R। এছাড়াও কি বলতে পারি? যে W ইকুয়াল টু আমরা PT বলতে পারি। এবার P মানে W বাই T যদি একক হিসেবে বলি, তাহলে কি হচ্ছে? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে আমরা বলছি ওয়াট। তাহলে W ইকুয়াল টু কি হলো? PT। তার মানে জুল কার্যের একক সমান সমান ওয়াট ইনটু সেকেন্ড। তাহলে এইখান থেকেই আমরা হচ্ছে একটা একক পেয়ে গেলাম ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড, যাকে আমরা অনেক সময় জুল বলেও ভেবে থাকি বা ব্যাখ্যা করি। কি বলছে?
1 ওয়াট ক্ষমতার কোনো একটা যন্ত্র 1 সেকেন্ড চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে আমরা বলছি 1 জুল। ঠিক এরকম ভাবে আরেকটা একক হচ্ছে কিলোওয়াট। আমরা কি নিয়েছি, ক্ষমতার জায়গাটা নিয়েছি কিলোওয়াট আর সময়টা নিচ্ছি আওয়ার। এই যে কিলোওয়াট আওয়ার, এই যে এককটা মানে 1 কিলোওয়াট ক্ষমতার কোনো একটা যন্ত্র 1 ঘন্টা ধরে চলবে, তাহলে ও যে পরিমাণ শক্তি ব্যয় করবে তাকে আমরা কি বলি 1 কিলোওয়াট আওয়ার, যাকে আমরা বলি 1 বিওটি। বিওটির পুরো কথা হচ্ছে বোর্ড, বিতে বোর্ড, ওতে অফ, টিতে ট্রেড। এটা একটা ব্যবসায়িক একক, বোর্ড অফ ট্রেড। সাধারণত যুক্তরাজ্যে বা যাকে আমরা ইউকে বলি সেখানটা এটা মূলত ব্যবহার করা হতো। তাহলে 1 কিলোওয়াট বলতে কি বোঝাচ্ছে, বলছে 1 কিলোওয়াট ক্ষমতার সম্পন্ন 1 কিলোওয়াট আওয়ার। দেখো এখানে কি আছে, কিলোওয়াট ইনটু আওয়ার, তাহলে 1 কিলোওয়াট ক্ষমতার কোনো একটা যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ শক্তি ব্যয় করে তাকে আমরা বলছি 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি। এবার 1 বিওটি তাহলে কত হলো, 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। 1 কিলোওয়াট মানে কত, 1000 ওয়াট। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে কত হলো ওয়াট সেকেন্ড, এত জুল বা 3.6 × 10⁶ জুল। তাহলে আমরা পেয়ে গেলাম 1 বিওটি মানে এত জুল। এবার দেখো, এবার একটু বলি, ওয়ান ওয়াট আওয়ার, এটাও কিন্তু একটা একক। এখানে কি বলছে, 1 ওয়াট ক্ষমতার কোনো একটা যন্ত্রকে আমি 1 ঘন্টা ধরে চালালাম, তাহলে সে যে পরিমাণ শক্তি ব্যয় করবে তাকে আমরা বলছি 1 ওয়াট আওয়ার। যদি শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা যে তুলনামূলক কোনো আলোচনা করতে চাই, তাহলে কোনটা আমাদের ক্ষেত্রে বেশি সুবিধাজনক হবে? তাহলে দেখো আমরা বলতে পারি যেটা, যে ধরে নাও কোনো একটা বর্তনীতে আমি দুটো রোধ নিয়ে হিসাব করছি, ধরে নাও দুটো রোধ আছে, এর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি। দুটো রোধের মানে আপাতত আমি সমান ধরলাম, তাহলে এখানটায় যে প্রবাহ মাত্রা হবে আইএস, তাহলে আইএস ইকুয়াল টু হবে ভি বাই আর প্লাস আর, তাহলে ভি বাই 2r। এবং এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে প্রথম জনের ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা P1 ইকুয়াল টু IS তার স্কয়ার ইন্টু আর। কেন হলো, কারণ P ইকুয়াল টু I স্কয়ার আর, এবং P2 ইকুয়াল টু কত, IS স্কয়ার ইন্টু আর। ঠিক একইভাবে যদি দেখো, আমরা যদি বলি যে এই দুটো রোধকে আমরা সমান্তরালে যুক্ত করেছি, এবং এক্ষেত্রেও এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ ভি, তাহলে কি হচ্ছে, এই দুই প্রান্তের মধ্যে তাহলে বিভব প্রভেদ ভি থাকছে, তাহলে এই প্রান্তের রোধ প্রবাহ মাত্রা যদি আই সাফিক্সে পি বলি, তাহলে এর মধ্যেও প্রবাহ মাত্রা আই সাফিক্সে পি, তাহলে আমি এখানে বলতে পারি আই সাফিক্সে পি ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা P1 ড্যাশ এবং P2 ড্যাশ হলে P1 ড্যাশ এবং P2 ড্যাশের মান সমান হবে ইকুয়াল টু IP তার স্কয়ার ইনটু আর। IP মানে কত, V বাই আর তার স্কয়ার ইনটু আর, তাহলে V স্কয়ার বাই আর। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, যদি আমি প্রথম অর্থাৎ শ্রেণী সমবায়ের কথা তুলনা করি, তাহলে P1 ইকুয়াল টু কি ছিল, IS। IS এর মান কি ছিল, V বাই 2R তার স্কয়ার ইনটু আর, তাহলে কি থাকছে V স্কয়ার বাই 4R স্কয়ার ইনটু আর, তাহলে V স্কয়ার বাই 4R। তাহলে তোমরা বুঝতেই পারছো যে শ্রেণীর তুলনায় সমান্তরাল সমবায়ে ব্যয়িত ক্ষমতা বেশি। তাহলে শ্রেণী সমবায়ের তুলনায় সমান্তরাল সমবায় বাতিগুলো যদি একাধিক বাতি আমি ব্যবহার করি, তাহলে
তারা উজ্জ্বল ভাবে জ্বলবে। এছাড়া একটা সুবিধা কি, যে ধরে নাও দুটো বাতির মধ্যে কোনো একটা বাতি কোনো কারণে নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু একটা বাতি নষ্ট হলে দ্বিতীয়টাও কাজ করবে না। কখন? যখন তার শ্রেণী সমবায় থাকবে। কিন্তু সমান্তরাল সমবায় দিয়ে নষ্ট হয়ে যায়, তাই কিন্তু তড়িৎ এর মধ্যে দিয়ে সচল থাকবে। তার মানে কি? তার মানে কোনো একটা বাতি যদি খারাপ হয়ে যায় তাহলে বর্তনীতে কিন্তু কোনো প্রভাব পড়বে না। তাহলে শ্রেণী ও সমান্তরালের মধ্যে আমরা কাকে ব্যবহার করব? অবশ্যই সমান্তরালকে ব্যবহার করব। ঠিক সেই কারণে আমাদের বাড়িতে যতগুলো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে তারা কিন্তু সাধারণত সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এছাড়াও আমরা যেটা জানি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে RS = R1 + R2 + R3, অর্থাৎ রোধ যোগ হয়। তাহলে এক্ষেত্রে রোধের মানটা বেশি হচ্ছে, অর্থাৎ বর্তনীতে উচ্চ রোধ সৃষ্টি হচ্ছে। কিন্তু সমান্তরালের ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী রোধের মানটা কিন্তু সাধারণত কম হয়। তাহলে কি বলতে পারি, যে সমান্তরাল সমবায়ে কিন্তু বর্তনীর মোট রোধটা অনেক কম হয়। এবার আমরা এই যে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা বললাম, তার কিছু ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে যে প্রয়োগটা বলবো সেটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি। তোমরা দেখেছো যে আমরা জামা কাপড় ইস্ত্রি করার জন্য আমরা বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করি। একটা যন্ত্র, যে যন্ত্রে একটা মেটালিক প্লেট থাকে এবং তার মধ্যে যখন তড়িৎ শক্তি বা তড়িৎ প্রবাহ প্রয়োগ করা যায় সে উত্তপ্ত হয়ে যায়। কেন উত্তপ্ত হয়? বলছে তার ভিতরে নাইট্রোমের তার থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে কোনো উপাদানে নিতে পারতাম, আমরা নাইট্রোমের যে সংকর উপাদান বা সংকর ধাতু তাকে কেন নিচ্ছি? নাইট্রোম হচ্ছে মূলত নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু। এর ধর্ম কি? এর ধর্ম হচ্ছে এরা খুব উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, অর্থাৎ অনেকটা বেশি গরম হয়ে যাবে তবু এরা গলবে না, এবং এদের রোধাঙ্ক উচ্চ হয়। রোধাঙ্ক মানে আমরা জানি R = ρL/A। তাই রোধাঙ্ক উচ্চ হওয়ার অর্থ কি? রোধাঙ্ক উচ্চ হওয়ার অর্থ রোধটা বেশি হবে, রোধ বেশি হলে বেশি উত্তপ্ত হবে। কেন? কারণ H = R। যত বেশি রোধ হবে তার উৎপন্ন তাপও তত বেশি হবে, তাই সে কি হবে? খুব দ্রুত উত্তপ্ত হয়ে যাবে। কিন্তু কি করা হয়, আমরা জানি কোনো কিছুকে উত্তপ্ত করলে কি হবে, সে জারিত হয়ে যেতে পারে, অক্সিজেনের সঙ্গে অক্সিজেন বা অন্য কারণে বিক্রিয়া করতে পারে। সেই জন্য কি করা হয়, নাইট্রোম সাধারণত কম সক্রিয় হয়। তাহলে কি, এর সহজে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে না। সেই কারণে আমরা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইট্রোম তার ব্যবহার করছি। এবং সাধারণত এখানে নাইট্রোম তারটা খুব মোটা রাখা হয়। মোটা কেন রাখা হয়? মোটা রাখলে কি হচ্ছে, এর রোধটা খুব বেশি হবে না, ফলে এর মধ্যে প্রবাহ মাত্রা বেশি হবে। কারণ H কিন্তু I²। তাহলে আমি রোধ বাড়াবো, কিন্তু রোধ এত বেশি বাড়াবো না যে প্রবাহ মাত্রা কম হয়। প্রবাহ মাত্রা কম হলে কিন্তু তাপটা বেশি কমে যাবে। তাহলে আমরা কি করবো, প্রবাহ মাত্রাটাকে বেশি করতে হবে। এরপর আমরা বলছি বৈদ্যুতিক হিটার। তোমরা দেখেছো হয়তো বৈদ্যুতিক হিটার অনেকেই, যে একটা উনুন থাকে যার মধ্যে হচ্ছে নাইট্রোমের তার কুণ্ডলী আকারে দেওয়া থাকে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে, যে বৈদ্যুতিক মোটা তারগুলো কুণ্ডলী আকারে দেওয়া থাকে। কুণ্ডলী আকারে দেওয়ার অর্থ হচ্ছে দৈর্ঘ্যটা খুব বেশি হবে, এবং আমরা জানি R = L। দৈর্ঘ্য যত বেশি হবে তাহলে কি হবে, তার রোধ বেশি হবে, এবং রোধ বেশি হলে উৎপন্ন তাপও বেশি হবে। তাহলে এই কারণে কিন্তু বৈদ্যুতিক হিটার ব্যবহার করছে, এবং এক্ষেত্রে কুণ্ডলীর উপাদান কিন্তু সেই নাইট্রোম ধাতুই, মানে নাইট্রোম ধাতু বলা উচিত না, নাইট্রোম সংকর ধাতু বলা উচিত। এরপরে আমরা কি বলছি, যে আমরা বৈদ্যুতিক বাতি, যেটাকে আমরা ফিলামেন্ট বলি। বৈদ্যুতিক বাতি দেখবে একটা কাচের মধ্যে একটা ফিলামেন্ট থাকে। ফিলামেন্টটা মূলত টাংস্টেনের কুণ্ডলী হয়। কুণ্ডলীর অর্থই হচ্ছে যে দৈর্ঘ্যটা বেশি হবে। দৈর্ঘ্য বেশি হওয়ার অর্থ রোধ বেশি হবে। রোধ বেশি হওয়ার অর্থ বেশি তাপ উৎপন্ন হবে। এবং কি করা হয়, সরু নেওয়া হয়। যত বেশি সরু হবে তার রোধ কিন্তু তত বেশি হবে, এবং যত বেশি রোধ হবে সে কি করবে, তত বেশি তাপ উৎপন্ন করবে। তার সঙ্গে কি করা হয়, যে টাংস্টেন কেন ব্যবহার করা হয়, কারণ এর রোধটা উচ্চ এবং গলনাঙ্কটা উচ্চ। তাহলে কি হচ্ছে, যে এই ধর্মগুলোর জন্য ও খুব বেশি উত্তপ্ত হয়ে যাবে এবং সহজে গলবে না। এই যে টাংস্টেনটা আছে সে কি করবে, তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে প্রবাহ মাত্রা দিলে সে এত বেশি উত্তপ্ত হয়ে যাবে, সে তপ্ত হয়ে যাবে, এবং তখন কি হবে, সেখান থেকে আলো বিকীর্ণ করবে। এবার
প্রশ্ন হচ্ছে যে বৈদ্যুতিক হিটার তাপ উৎপন্ন করে, বৈদ্যুতিক বাতিও তাপ উৎপন্ন করে, কিন্তু এখানে শুধুমাত্র তাপ উৎপন্ন হচ্ছে, এখানে তাপের সঙ্গে আলো উৎপন্ন হচ্ছে। তাই পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে বৈদ্যুতিক হিটারে আমরা মোটা তার ব্যবহার করছি এবং বৈদ্যুতিক বাতিতে আমরা সরু তার ব্যবহার করছি। মোটা তার R ইকুয়াল টু রো এল বাই এ, যত বেশি হবে আর তত কম হবে, তাহলে এর রোধ তুলনামূলক কম, তাহলে রোধ তুলনামূলক কম হওয়ার জন্য কম তাপ উৎপন্ন করবে, মানে দুজনের ক্ষেত্রে এই ক্ষেত্রে কম তাপ উৎপন্ন হবে, এক্ষেত্রে কিন্তু বেশি তাপ উৎপন্ন হবে, এবং এক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হয় বলে এখান থেকে আলোটাও উৎপন্ন হয়, এক্ষেত্রে কিন্তু অত বেশি তাপ উৎপন্ন হয় না। এবার আমরা বলছি বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজটা হচ্ছে এক ধরনের অটোমেটিক সুইচ। এখানে কি করা হয়, বৈদ্যুতিক ফিউজের ক্ষেত্রে আমরা সাধারণত যে উপাদানটা ব্যবহার করি সেটা হচ্ছে একটা সংকর উপাদান, যা হচ্ছে মূলত টিন ও সীসার মিশ্রণ। এদের ক্ষেত্রে গলনাঙ্ক কম হয় কিন্তু রোধটা বেশি হয়। রোধ বেশি হওয়ার জন্য কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। আমরা কি জানি, আমরা জানি H প্রপোর্শনাল টু I স্কয়ার। I এর মান যতক্ষণ 5 অ্যাম্পিয়ার বা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে ততক্ষণ উৎপন্ন তাপ খুব বেশি হয় না। কিন্তু যখনই I এর মান হয়তো 6 অ্যাম্পিয়ার হয়ে গেল, তাহলে দেখো I স্কয়ারের মান কত হয়ে গেল 36, এখানে ছিল 25, I স্কয়ারের মান 5 এর বর্গ 25, এখানে I এর মান যখন 6 অ্যাম্পিয়ার তখন 36, তার মানে দেখো 25 থেকে 36 মানে অনেকটা বেড়ে গেল। কিন্তু এই অনেকটা বেড়ে যাওয়ার জন্যই প্রবাহ মাত্রা বর্গ অনেকটা বেশি হবে না, রোধ যা থাকছে সেজন্য উৎপন্ন তাপ অনেক বেশি হচ্ছে, কারণ H প্রপোর্শনাল টু I স্কয়ার। এত বেশি তাপ উৎপন্ন হয়ে যায় যে এর ফলে কি হচ্ছে, সেই যে এখানকার যে গলনাঙ্কটা কম, তাহলে ওই তাপের তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা হয়ে গেলে কি হবে, গলে যাবে, গলে গিয়ে সার্কিটটাকে অফ করে দেবে। মানে ধরে নাও এখানে একটা ফিউজ আছে আর এখানে একটা বাল্ব আছে, আর এটা এখানে যে প্রবাহ মাত্রা ছিল যতক্ষণ 5 অ্যাম্পিয়ার ছিল ততক্ষণ এই বর্তনীটা অন ছিল। এবার যখনই 6 অ্যাম্পিয়ার হয়ে গেল, এখানে তাপ বেশি উৎপন্ন হলো, তাপ বেশি উৎপন্ন হলে কি হবে, এই ফিউজটা এখান থেকে গলে গেল, তার মানে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে বাল্বটার মধ্যে কি হচ্ছে, 5 অ্যাম্পিয়ার অবধি বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, কিন্তু যখনই 6 অ্যাম্পিয়ার হয়ে গেল তখনই প্রবাহ মাত্রাটাকে ও নিজে থেকে অফ করে দিল, কারণ এখানে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাহলে এর কোনো ক্ষতি হলো না, এই বাল্বের মধ্যে দিয়ে উচ্চ প্রবাহ মাত্রা গেল না। এইভাবে কিন্তু বৈদ্যুতিক ফিউজ এই নির্দিষ্ট নীতির উপরে ভিত্তি করে কাজ করে। এখন আমরা CFL ও LED এর মধ্যে তুলনা করব। CFL কথার পুরো অর্থ হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, LED এর পুরো কথা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। দেখো কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পটা হচ্ছে সাধারণত 13 থেকে 15 ওয়াটের মধ্যে কার্যকর একটা মার্কারি বাষ্প, তার সঙ্গে কিছু টাংস্টেন, বেরিয়াম, স্ট্রনশিয়াম বা ক্যালসিয়াম অক্সাইড একটা লেয়ার যুক্ত বৈদ্যুতিক বাতি থাকে, যা কি করে, আমি যখন লাইটটা জ্বালাই বা সুইচটা অন করি তার ঠিক কিছুক্ষণ পরে, কিছুটা সময় নেয়, 10⁻² থেকে শুরু করে 10⁻1 সেকেন্ড অব্দি একটা টাইম নেয়, তারপরে জ্বলে। এবং যেহেতু উচ্চ ক্ষমতায় কাজ করে, এর মধ্যে কি হয়, এই ক্ষমতার সামান্য অংশে আলোতে পরিণত হয়, বেশিরভাগটা কিন্তু তাপ হিসেবে নষ্ট হয়ে যায়। আর কি হচ্ছে, যেহেতু জ্বলতে টাইম নেয়, তাহলে এর মধ্যে সক্রিয়তা তুলনামূলক কম হচ্ছে। আর কি হয়, যে একটা নির্দিষ্ট হচ্ছে তাপমাত্রার পার্থক্যের মধ্যেই কাজ করে, মানে -10°F থেকে 120°F এর মধ্যেই কাজ করে, যদিও বর্তমানে এর অনেক উন্নতি সাধন করা হয়েছে। এবার লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড আলোক নিঃসারী ডায়োড বা অর্ধপরিবাহী, মূলত অর্ধপরিবাহী উপাদান দিয়ে তৈরি হয় এবং এই হচ্ছে মাত্র 6 থেকে 8 ওয়াটের মধ্যে কাজ করে, যা সাধারণত 1.5 ভোল্ট থেকে 3 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কোন একটা হচ্ছে LED মোটামুটি কাজ করে। এবার কি বলছে, যেহেতু অর্ধপরিবাহী উপাদান থাকে তারা কিন্তু তুলনামূলক কম ক্ষতিকারক হয়। এখানে কি আছে, মার্কারি বাষ্প, টাংস্টেন, বেরিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু মূলত আমাদের ক্ষতিকর। এরা যদি আমাদের ডাইরেক্ট টাচ আসে তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে। অর্ধপরিবাহীতে কিন্তু সেই ভয় তুলনামূলক কম।
আর কি হচ্ছে এর তাৎক্ষণিক ব্যবহার, মানে সুইচ অফ করার সঙ্গে সঙ্গে জ্বলবে, সুইচ অফ করার সঙ্গে সঙ্গেই অফ হয়ে যাবে। আর কি হচ্ছে এখানে তাপটা খুব কম উৎপন্ন হয়, এর জীবনকাল সিএফএল এর তুলনায় এলইডির জীবনকাল অনেক বেশি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, দাম সিএফএল এর থেকে এলইডি অনেক বেশি সাশ্রয়ী, মানে এলইডির দাম কিন্তু অনেক কম, সিএফএল এর দাম কিন্তু অনেক বেশি, এবং এ মোটামুটি অনেকটা তাপমাত্রার পার্থক্যের মধ্যে বা তাপমাত্রার পাল্লাতেও কাজ করে। তাহলে আমাদের সিএফএল এবং এলইডি এর মধ্যে কোনটা আমরা বেশি ব্যবহার করব? অবশ্যই এলইডি, কারণ এর তুলনামূলক পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, কম হচ্ছে ক্ষমতার মধ্যে কাজ করে। এছাড়া কি এর উপাদানগুলো আমাদের পক্ষে ক্ষতিকারক না, খুব বেশি, মানে এর হচ্ছে তাৎক্ষণিক, সুইচ অন করার সঙ্গে সঙ্গে অন হবে, সুইচ অফ করার সঙ্গে সঙ্গে অফ হবে, এবং এ অনেক বেশি পাল্লার তাপমাত্রায় কাজ করতে সক্ষম। তাহলে আমরা সিএফএল এবং এলইডি এর মধ্যে আমরা এলইডি কে ব্যবহার করবো। সাধারণত এদের পুরো কথাটা তোমাদের লিখতে আসে, সিএফএল এর পুরো কথা কি? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এলইডি পুরো কথা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তাহলে আমরা আজকে এইটুকু আলোচনা করলাম, আমরা পরবর্তীতে এর পরের পার্টটা ক্লাস 10 এর জন্য আলোচনা করব।